সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে সময় টেলিভিশনে প্রচারিত সবচেয়ে আলোচিত যে প্রতিবেদনগুলো হয় প্রতিদিন, সেগুলোর থেকে যেগুলো গুরুত্বপূর্ণ মনে করি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এবং আজকে সারা দেশেই একটি প্রতিবেদন আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হচ্ছে পেন গান। এটি আসলে অনেকেই চলচ্চিত্রে দেখেছে। বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে বা বাংলাদেশের বিভিন্ন অপরাধীরা এই গান ব্যবহার করে অপরাধ করে। এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকেও অবাক করেছে, কারণ এ ধরনের অস্ত্রের ব্যবহার দীর্ঘদিন পরে হয়েছে। সর্বশেষ কবে হয়েছে সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য নেই। অনেকে ধারণা করছে এটি বাংলাদেশের প্রথম জব্দ হলো, এবং সেই পেন গান নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেন গান দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। ইউনিক এই পেন গানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যে গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত ৩ এপ্রিল। সেদিন রাজধানীর কোতোয়ালি এলাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়। কাগজের মার্কেট ঝামেলা ছিল সাইমন গুলোকে, নাজিম ভাই গুলোকে আমার বলছিল। আমি বিপক্ষে ছিলাম, আমি নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে এই কাজটা করছে সাইমন। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেন গান। শুটিং ইনসিডেন্টে যে ব্যবহৃত অস্ত্র, সেই অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই। অস্ত্র উদ্ধার পরবর্তী আমরা যেটা দেখি যে গতানুগতিক যে অস্ত্রগুলো সাধারণত অপরাধীরা ব্যবহার করে থাকে, এটি তার একটি ব্যতিক্রম ধর্মী অস্ত্র, এবং অস্ত্রটি একটি ইউনিক অস্ত্র, যে অস্ত্রটি দেখতে একেবারে হুবহু কলমের মতো, যেটা বিভিন্ন জায়গায় পেন গান হিসাবে পরিচিত। তাই এই পেন গান হিসাবে পরিচিত এটি আমাদের কাছেও মনে হলো যে অপরাধীরা এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি, এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা মামলা আমরা ইতোপূর্বে পাইনি। এই কারণেই এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে ৮০,০০০ টাকা দিয়ে পেন গানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। তৎপরবর্তী তাকে ব্যাপকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং এই ধরনের অস্ত্র ইতোপূর্বে তার ব্যবহারের কোনো নজির আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব, এবং পাশাপাশি কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব, এবং বের করে এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আমরা আন্তরিক রয়েছি। প্রতিবেশী দেশে তৈরি পেন গান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেরকমই আমরা দেখছিলাম যে এই যে পেন গান, এই পেন গানটি কোতোয়ালিতে একটি ঘটনা ঘটেছিল ৩ এপ্রিল। সেদিন যুবদলের এক সদস্যকে তারই পরিচিতরা বাসায় ডাকে এবং পার্টির কথা বলে সেখানে নিয়ে যাওয়ার পর ধস্তাধস্তির এক পর্যায়ে পেন গানটি দিয়ে একটি ফায়ার হয়, এবং সেই ফায়ারটি যুবদলের কোতোয়ালি থানার সদস্য রাসেলের বুকের বিদ্ধ হয়, এবং রাসেল এখন আইসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্ত নেমেই মূলত পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, এবং পরবর্তীতে অভিযানে সেটি উদ্ধার হয়। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে পেন গানটির কথা বলছিলাম, ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল, এবং গুলির ঘটনা ঘটার পরদিন তার ভাই ফয়সাল মামলা করে, এবং সেই মামলাটি ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। এবং ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চলে, কেরানীগঞ্জে অভিযান চলে। প্রথমে গ্রেফতার করা হয়
যেই প্রধান অভিযুক্ত সাইমন যে গুলিটি করে তাকে এবং তার তো দেয়া তথ্যে আরেকজনকে গ্রেফতার করা হয়। তার নাম হচ্ছে কাল্লু ওরফে সোহেল অথবা সোহেল ওরফে কাল্লু, এরকম নামে সে পরিচিত। এবং তার কাছেই মূলত অভিযান পরিচালনা করার পরে সে প্রথমে স্বীকার করতে চায় না, বারংবার বিভিন্ন স্থানের কথা জানায়। কখনো বলে কেরানীগঞ্জ, কখনো কামরাঙ্গীরচর, কখনো পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের তথ্য দেওয়ার পর কোতোয়ালিতেই তার বাসার পাশেই যে ঘটনাটি ঘটেছিল তার পাশেই সেই কাল্লুর বাসা, এবং সেই বাসায় অভিযান করার পর একটি সিগারেটের প্যাকেট উদ্ধার হয়। সেই যে সিগারেটের প্যাকেট, গোয়েন্দারা অবাক হয় যে সিগারেটের প্যাকেটের ভেতরে আসলে অস্ত্র কিভাবে থাকে। তারা পুরোপুরি হতভম্ব হয়ে যায় যে সিগারেটের প্যাকেটের ভেতরে অস্ত্র কিভাবে থাকতে পারে। তখনও কিন্তু গোয়েন্দারা জানতো না যে আসলে এটি কী ধরনের অস্ত্র। পরে সেখান থেকে একে একে 5টি অস্ত্রের যে টুকরো সেগুলো তারা উদ্ধার করে, এবং উদ্ধার করার পর এই যে 5 টুকরো এটি কিভাবে অস্ত্র হবে সেটিও আসলে গোয়েন্দারা বুঝতে পারছিল না। তারা ধারণা করছিল হয়তো বা এটি এর আগে যেরকম দেখেছে বিভিন্ন জায়গায় অপরাধের ক্ষেত্রে উন্নত বিশ্বে সে যেই অস্ত্রগুলো এই অস্ত্রটি ব্যবহার হয়েছিল সেটির একটা ধারণা তারা পায়, কিন্তু তারা আসলে বুঝতে পারছিল না এটা কীভাবে এটিকে একসাথে করে এটিকে আসলে গান হিসেবে রূপান্তরিত করা যায়। পরবর্তীতে সেই কাল্লুকেই সেই দায়িত্ব দেওয়া হয়, এবং কাল্লুই সেই 5টি অংশ একে একে জোড়া লাগিয়ে একটি অস্ত্র কীভাবে হয় এবং সেটি দিয়ে কীভাবে ফায়ার হয় সেই বিষয়টি গোয়েন্দাদের সামনে তুলে ধরা, এবং তারপরে নিশ্চিত হওয়া যায় যে এই কলমের মতো দেখতে এই অস্ত্রটি দিয়েই তারা সেই পেনগানের যে সন্ধান সেটি কিন্তু পাওয়া যায়। গানটি সন্ত্রাসী সোহেল ওরফে কাল্লু কিনেছিল, এবং এই কাল্লু কিনেছে 80,000 টাকায়। এখন পর্যন্ত গোয়েন্দাদের বলেছে যে সেই অস্ত্রটি 80,000 টাকায় কিনেছে, এবং এটি আন্ডারওয়ার্ল্ডে কেনাবেচা হয়। বা ঢাকার যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে সেই আন্ডারওয়ার্ল্ডে আমরা এর আগে অনেক কিছু দেখেছি, অনেক ধরনের অস্ত্রের কেনাবেচা দেখেছি। এবারই প্রথম এই পেনগানের কেনাবেচা আমরা দেখলাম, এবং এটি সে দাবি করেছে যে 80,000 টাকায় কিনেছে। আসলেও সে এটি 80,000 টাকায় কিনেছে কিনা, বা এটি যার কথা বলেছে সেও একজন ভাড়াটে খুনি, সেই ভাড়াটে খুনির কাছ পর্যন্ত নিশ্চয়ই গোয়েন্দারা যাবে, এবং যাওয়ার পরবর্তীতে অবশ্যই তারা চেষ্টা করবে যে এই যে কাল্লু যে কথাটি বলছে যে এটি আসলে 80,000 টাকা দিয়ে কিনেছে কিনা, বা আন্ডারওয়ার্ল্ডের কোথায় কোথায় এটি কেনাবেচা হয়, এটি বাংলাদেশে কীভাবে প্রবেশ করে, সেই বিষয়গুলো নিয়ে তারা তদন্তে নেমেছে। আর পাশের দেশে তৈরি হয় এই পেনগান। আমরা বিভিন্নভাবে তথ্য নিয়ে পাশাপাশি গোয়েন্দাদের সাথে কথা বলে যেটি জানিয়েছি, এটি পাশের দেশ পাকিস্তানে তৈরি হয়, পাশাপাশি পাকিস্তান হয়ে ভারত এবং ভারত হয়ে বাংলাদেশে এটি এসেছে। এই তথ্যটি এখন পর্যন্ত গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছে। তারা এটি যাচাই বাছাই করছে, এবং বিভিন্ন অনলাইনে খোঁজ করলেও এটি দেখা যায়, বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে এটি বলা হয়েছে যে এই পেনগানটি পাকিস্তানে তৈরি হয়, এবং সেখানে বিভিন্ন ভিডিওতেও অনলাইনে বিভিন্ন ভিডিও ছড়িয়ে আছে, এবং সেই সব ভিডিওতেও দেখা যায় যে সেটা কিভাবে চালাতে হয়, সেই অংশগুলো কিভাবে জোড়া লাগানো হয়, এই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে বিভিন্নভাবে। এবং সেটি পাকিস্তান হয়ে ভারত এবং ভারত হয়ে বাংলাদেশের যে ঢোকার যে তথ্য, সেই তথ্য কিন্তু তারা জানতে পেরেছে, এবং এই পাশের দেশেই এটি তৈরি হয়েছে বলে এখন পর্যন্ত তারা নিশ্চিত হয়েছে। এবং এই যে তাদের এই তথ্যটি তারা আরও বেশি যাচাই বাছাই করবে, এবং করার পরবর্তীতে আমরা যেটি জানি যে তারা দেখার চেষ্টা করবে যে আন্ডারওয়ার্ল্ডে যেহেতু এটি কেনাবেচা হচ্ছে এবং মাত্র 80,000 টাকায় কেনাবেচা হচ্ছে, আজকে সারাদিনই এটি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই গানটি সম্পর্কে তদন্ত তারা শুরু করেছে। এবং গোয়েন্দারা যেহেতু এটি উদ্ধার করেছে, সময় টেলিভিশনের রিপোর্ট প্রচার হয়েছে, এরপরেও আমার কাছে অনেকে তথ্য জানতে চেয়েছে যে এটা আসলে রুটটা বের করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর, এবং তারাও চায় যে এটির রুট পর্যন্ত যেতে। কারণ এ ধরনের অস্ত্র মূলত সিক্রেট এজেন্টরা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, উন্নত বিভিন্ন দেশে এটি হাই প্রোফাইল যারা টার্গেট কিলার তারা এটি ব্যবহার করে যাতে কেউ তাদের চোখ ফাঁকি দিতে না পারে। অনেক সিক্রেট এজেন্টরা যারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য এই অস্ত্রটি তারা ব্যবহার করে, যাতে কোনো সময় কেউ তাদেরকে আটক করলে বা তাদেরকে হামলা করলে বা তাকে টার্গেট করে হত্যা করতে গেলে সে যাতে প্রতিরোধ করতে পারে। কলমের মতো একদম দেখতে সেই অস্ত্রটি তারা সাথে রাখে। এই বিষয়টি এগুলো কিন্তু আগে উন্নত দেশে এগুলো ব্যবহার হতো, তারা ব্যবহার করতো, কিন্তু বাংলাদেশের অপরাধ জগতে এরকম একটি অস্ত্রের ব্যবহার এটি আসলেই গোয়েন্দাদের পাশাপাশি যারা এটি নিয়ে কাজ করে তাদের মধ্যেও কিন্তু একটি কৌতূহল জন্মেছে যে এই ধরনের অস্ত্র বাংলাদেশে কিভাবে আসলো, এবং একেবারে টিপ কলমের মতো একেবারে সহজে এই কলমটি দিয়ে ফায়ার করা যায়, একদম খুবই ছোট পরিসরে এবং খুবই অল্প .22 ক্যালিবারের যে গুলি, সেই গুলির কিন্তু খোসা সেই গান যে উদ্ধার হয়েছে সেটির ভেতরে পাওয়া গেছে। এবং তারা বলেছে যে এই গান দিয়েই গুলিটি হয়েছে, এবং গুলি হওয়ার পরে যে খোসাটি এই গানেই ভেতরে ছিল, এবং গোয়েন্দারা যখন উদ্ধার করে সেই গানটি এবং সেই গানের ভেতর থেকেই দেখা গেছে যে খোসাটি তারা উদ্ধার করছে। তারা অবশ্যই এই গাড়িটিকে ফরেন্সিকে পাঠাবে, এবং ইতিমধ্যে সিআইডির যে ফরেন্সিক ল্যাব রয়েছে সেই ল্যাবে তারা পাঠিয়েছে, এবং পাঠিয়ে তাদের যে পর্যালোচনা এই গান এখন পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অপরাধীরা যে এটি দিয়েই করেছে, তবে আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য এটি তারা
সিআইডিতে পাঠিয়েছে এবং সেখানে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এটি আরও বেশি নিশ্চিত হওয়া যাবে যে এই গানটি আরও কোথাও ব্যবহার হয়েছে কিনা। পাশাপাশি সাইমনকে এবং যে কাল্লুকে গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় আরও যারা জড়িত আছে 4 থেকে 5 জনের নামে মামলা হয়েছিল। বাকিরা এখন পর্যন্ত গোয়েন্দা যে তদন্ত আরও একজন সরাসরি এই ঘটনায় জড়িত, বাকিদের নাম উল্লেখ করলেও তাদের এখনও সম্পৃক্ততা পায়নি, তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যেই ভাড়াটে খুনির কথা বলা হয়েছে, যে যার কাছ থেকে সোহেল ওরফে কাল্লু দাবি করেছে যে সে এই গানটি কিনেছে, সেই আন্ডারওয়ার্ল্ডের সেই ভাড়াটে খুনির সন্ধানে তারা নেমেছে এবং সেই ভাড়াটে খুনিকে তারা খোঁজ করার জন্য তারা বিভিন্নভাবে তাদের যেই গোয়েন্দা জাল সেটি তারা বিস্তার করেছে এবং কোনোভাবেই বাংলাদেশে এই গান দিয়ে যাতে দ্বিতীয় কোনো অপরাধ সংগঠিত না হয় এবং অন্য কেউ এটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হতে পারে, অন্য কেউ এটির মাধ্যমে এটি দিয়ে কোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সেজন্য কিন্তু গোয়েন্দাদের পাশাপাশি অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, র্যাব, সিআইডি, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে, তারাও কিন্তু এটি আসলে মাঠে নেমেছে যাতে কোনোভাবে এটির রুট খুঁজে বের করা যায় কিনা এবং এটির রুট খুঁজে বের করে এটিকে বন্ধ করা যায় কিনা। কারণ এটির প্রচলন যদি বাংলাদেশে বাড়তে থাকে তাহলে কিন্তু এই যে একের পর এক অপরাধ হচ্ছে এবং খুনের ঘটনা ঘটছে, টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু আরও বেশি বাড়বে বলে অপরাধ বিশ্লেষকরা শঙ্কা করেছে এবং সে কারণে এটি বন্ধ করার জন্য এটি একেবারে যেহেতু প্রাথমিক পর্যায়ে, প্রথমেই এটি অপরাধ সংগঠিত হওয়ার পরে এটি জব্দ করা গেছে এবং যারা এটি ব্যবহার করছিল তাদেরকে আইনের আওতায় আনা গেছে। তো এটির মাধ্যমে যে অপরাধ যে প্রবণতা সেটি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেছে এবং এটি যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় সেজন্য তারা কাজ করবে। তবে অবশ্যই পুরান ঢাকার এলাকায় যেই টার্গেট কিলাররা রয়েছে তাদের কাছে আরও এ ধরনের অস্ত্র আছে কিনা সেটির তদন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তারা এটির পিছনে লেগেছে এবং এই যে অত্যাধুনিক ইউনিক টাইপের একটি গান যেটি সহজেই বহন করা যায় এবং সহজে যে কোনো জায়গায় রাখা যায়, যেটিকে দেখে কোনোভাবেই সন্দেহ করার উপায় নেই যে এটি আসলে একটি প্রাণঘাতী অস্ত্র যেটি দিয়ে আসলে মানুষকে হত্যা করা যায়, সেই ধরনের চিন্তা অনেকের মাথায় আসবে না। এটি অনায়াসে যে কেউ প্রকাশ্যে নিয়ে ঘুরলেও অনেকের হয়তো বা টেরই পাবেন না যে এটি আসলে কোনো ধরনের এমন একটি গান যেটি দিয়ে আসলে মানুষকে হত্যা করা যায়। গোয়েন্দারা বিভিন্নভাবে তদন্ত করে একটি হত্যা চেষ্টা মামলার তদন্ত করতে গিয়ে এ ধরনের একটি অস্ত্র তারা সামনে এসেছে এবং তারা বলেছে যে এটিকে তারা কোনোভাবেই সাধারণভাবে নিচ্ছে না এবং এর পেছনে লেয়ারে যাদের নাম এসেছে, এই মামলায় নাম এসেছে, পাশাপাশি সাম্প্রতিক সময় আমরা দেখেছিলাম যে আমাদের হাতে একটি প্রতিবেদন এসেছিল, সেই রিপোর্টটিতে এরকম ছিল যে ঢাকায় প্রায় 401 জন অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে যারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে এবং যাদের নামে অস্ত্র মামলা রয়েছে। সেই মামলাগুলো কিন্তু এখন আবারও পর্যালোচনা করার বিষয় আছে যে যাদের নামে অস্ত্র আছে তারা কি আসলে যে অস্ত্রগুলো মানুষ হরাসমে চিনে ফেলে, যে অস্ত্রগুলো দিয়ে ধরা পড়ার চান্স আছে, সেইগুলো অস্ত্রগুলো থেকে বেরিয়ে এসে এ ধরনের কোনো অস্ত্র, গুপ্ত অস্ত্র তারা ব্যবহার করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের অবশ্যই আরও বেশি পর্যালোচনা করার সুযোগ রয়েছে এবং সেই মামলাগুলো খুঁজে বের করে এই ভাড়াটে খুনিদের মধ্যে কার কাছ থেকে কাল্লু কিনতে পারে, কার সাথে তার যোগাযোগ ছিল, সেই বিষয়গুলো পর্যালোচনা করা দরকার এবং গোয়েন্দারা তাই করছে যে কাল্লু রিসেন্ট সময়ে গত 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাস ধরে কার সাথে যোগাযোগ করেছে, কার মাধ্যমে এই অস্ত্রটি কিনে আনতে সে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বা কে এই বাংলাদেশে এনে এটির বেচাকেনা করেছে এবং কার সেই মাধ্যম এবং কোথায় সেই বেচাকেনাটা হয় সেই রুটটা কিন্তু তারা খুঁজে পাওয়ার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে এবং গোয়েন্দারা আশ্বস্ত করেছে আমাদের যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে এই রুটটি, এই যে প্রাথমিক পর্যায়ে, এই পর্যায়ে যাতে তারা শেষ করে দিতে পারে। তাহলে বাংলাদেশের যে অপরাধ জগৎ, বাংলাদেশের যে আন্ডারওয়ার্ল্ড, সেই আন্ডারওয়ার্ল্ডে এ ধরনের অস্ত্র দিয়ে ভবিষ্যতে কোনো ধরনের যে অপরাধ সেটি হবে না, এরকম আশাই তারা আসলে এখন পর্যন্ত করছে এবং তাদের যে গোয়েন্দা নজরদারি সেটি তারা বিস্তার করেছে এবং পুরান ঢাকায় আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন এর আগেও একটি শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা হয়েছে এবং সেই কোতোয়ালি এলাকায়, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম এরকম একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনায় কিন্তু বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়নি। তবে এই ধরনের অস্ত্র যেহেতু পুরান ঢাকা এলাকায় অপরাধপ্রবণ এলাকায় ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর হবে বলে সংশ্লিষ্ট সবাই আসলে এরকমই প্রত্যাশা করছে। তো আজকে ইউনিক একটি অস্ত্র নিয়ে আমরা কথা বললাম। এ ধরনের আরও নতুন নতুন তথ্য সামনে পেলে অবশ্যই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।